হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম করছি আমাদের ইউটিউব চ্যানেল ইনসাইটফুল স্টাডি বাংলায়। আজকের এই ভিডিওটি এইচএস ফার্স্ট ইয়ারের জন্য। এইচএস ফার্স্ট ইয়ারের যেই অ্যাডভান্স বাংলা সাবজেক্ট রয়েছে, সেই অ্যাডভান্স বাংলা সাবজেক্টের একটি পার্ট হচ্ছে রামায়ণ, অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। তো আজকের এই ভিডিওটিতে রামায়ণ পাঠের সমস্ত প্রশ্ন উত্তর এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব। ফ্রেন্ডস, ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবে না, ভিডিওটি শেষ অবধি দেখবে। আমাদের ক্লাসগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবে এবং ভিডিওটি মাস্ট একবার বন্ধুদের সাথে শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে এবং ভিডিওটি দেখার সাথে সাথেই তোমরা তোমাদের নিজেদের খাতার মধ্যে লিখে রাখবে। তো ফ্রেন্ডস, চলো আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। ফ্রেন্ডস, রামায়ণ পাঠটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পাঠ বইয়ের যে প্রশ্নগুলো হচ্ছে, প্রথম প্রশ্নটি হলো, প্রশ্নে লেখা আছে রামায়ণ প্রবন্ধে রবীন্দ্রনাথের মূল বক্তব্যের সারসংক্ষেপ লেখো। উত্তরে লেখা আছে প্রাচীন আর্য সভ্যতার দুইটি ধারার মধ্যে একটি ধারা ইউরোপে আসে। সেই ইউরোপীয় ধারা থেকে সৃষ্টি মহাকবি হুমারের হলিউড ও ওডিসি নামে দুইটি মহাকাব্যের আরও একটি ধারা প্রবাহিত ভারতে। সেই ভারতীয় ধারা থেকে সৃষ্ট রামায়ণ মহাভারত নামে দুইটি বিশালাকার মহাকাব্যের। রামায়ণ মহাভারতকে শুধু মহাকাব্য বললে ভুল হবে, যা ভারতবর্ষের চিরকালের ইতিহাসও বটে। যুগ যুগ ধরে ভারতভূমিতে রামায়ণ মহাভারতের শ্রুত অব্যাহত। হয়তো তাদের রচয়িতাদের নাম আজ ততটা সকলের স্মরণে নেই, কিন্তু তাদের এই দুই মহাকাব্য মানব হৃদয়ে চিরবিরাজিত, যার মাধ্যমে প্রকাশিত হয় ভারতীয় ঐতিহ্য ও আদর্শ। বাইয়ের আত্মত্যাগ, পিতার কথার মর্যাদা রাখতে পুত্রের বনবাস গমন, স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি নিষ্ঠা ও প্রজার প্রতি রাজার কর্তব্য, এসব কিছুর মধ্য দিয়ে আমরা মহৎ শিক্ষা পাই। রামায়ণে রাম রাবণের যুদ্ধ উপলক্ষ মাত্র। মূলত রচয়িতারা ভারতবর্ষের ঐতিহ্য ও আদর্শকে প্রকাশের সঙ্গে সঙ্গে রাম সীতার দাম্পত্য প্রেমকে মহামান্বিত করা উদ্দেশ্য ছিল। বাল্মীকি রামায়ণে রামকে দেবতা নয়, মানুষ হিসাবেই দেখেছেন। তা না হলে রামায়ণের গৌরব হাস্য হতো। রামায়ণের দেবতারা আপন গুণকে নষ্ট করে মানুষে পরিণত হননি, বরং মানুষই আপন গুণাবলীর জন্য দেবতা হয়ে ওঠেন। ভারতবর্ষে গার্হস্থ আশ্রমের যে উচ্চ স্থান ছিল, এই কাব্য তারই পরিচায়ক। গৃহাশ্রম শুধু যে নিজের সুখের জন্য তা নয়, গৃহাশ্রম সকলকে নিয়ে তার প্রমাণ পাওয়া যায় রামায়ণে। বাহুবল নয়, জিজ্ঞাসা নয়, রাষ্ট্রগৌরব নয়, গৃহকর্মের কথাকেই রামায়ণে প্রাধান্য দেওয়া হয়েছে। পরের প্রশ্নটি হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে লেখা আছে যে এপিক কাকে বলে? রামায়ণ কি যথার্থ এপিক ধর্মী কাব্য? উত্তরে লেখা আছে সাধারণ মানুষের ধারণা বীররস প্রধান কাব্যকে এপিক বলা হয়, কারণ যে দেশে যে কালে বীররসের গৌরব প্রাধান্য পেয়েছে, সেই দেশেই সেকালে এপিক বীররস প্রধান হয়ে পড়েছে। রামায়ণে সীতার অপহরণকে কেন্দ্র করে রাম রাবণের যুদ্ধ সংঘটিত হয়। সেখানে দেখা যায় রামের অসাধারণ যুদ্ধকৌশল ও বাহুবল। তা সত্ত্বেও রামায়ণ প্রধান কাব্য নয়। রামায়ণে বাহুবলের গৌরব ঘোষিত হননি। মূলত মুখ্য বর্ণনার বিষয় ছিল ভারতীয় ঐতিহ্য ও আদর্শ, সভ্রান্ত সত্যপরতা, পাতিব্রতা, প্রভুভক্তকে দেখানো রচয়িতার উদ্দেশ্য ছিল। সুতরাং এই অর্থে রামায়ণ এপিক নয়। পরের লাইনটি হচ্ছে 3 নম্বর প্রশ্নে লেখা আছে যে রামায়ণ মহাকাব্যটি রবীন্দ্রনাথের চোখে যে দৃষ্টিতে দেখা গিয়েছে। উত্তরে লেখা আছে প্রাচীন আর্য সভ্যতার দুইটি ধারার মধ্য দিয়ে একটি ধারা ইউরোপে আসে। সেই ইউরোপীয় ধারা থেকে সৃষ্টি মহাকবি হুমারের হলিউড। এই উত্তরটি তোমরা দেখতেই পেয়েছো যে রামায়ণ প্রবন্ধে রবীন্দ্রনাথের মূল বক্তব্যের সারসংক্ষেপে লেখো। সো এই উত্তরটি একই থাকবে, দেখতে পারছো পুরোটাই, তো একটি লিখলেই হবে। পরের প্রশ্নটি বলে দিচ্ছি 4 নম্বর প্রশ্নে লেখা আছে রামায়ণের মূল সুর কি? অথবা এই প্রশ্নটি এরকমই আসতে পারে, রামায়ণ মহাকাব্য সম্পর্কে রবীন্দ্রনাথের মন্তব্যগুলো আলোচনা করো। উত্তরে লেখা আছে প্রাচীন আর্য সভ্যতার দুটি ধারায় একটি ধারা প্রভাবিত ভারতে। সেই ভারতীয় ধারা থেকে সৃষ্ট রামায়ণ এবং মহাভারত নামে দুটি মহাকাব্য। এই দুটি কাব্যকে শুধু মহাকাব্য বললে ভুল হবে। তা লেখকের মতে ভারতবর্ষের চিরকালের ইতিহাসও বটে। যুগ যুগ ধরে ভারতভূমিতে রামায়ণ মহাভারতের স্রোত অব্যাহত, যার মাধ্যমে প্রকাশিত হয় ভারতীয় ঐতিহ্য এবং ঐক্য, যার আদর্শ। লেখকের মতে রামায়ণের প্রধান বিশেষত্ব
এই যে তাহা গড়ের কথাকেই অত্যন্ত বৃহৎ করিয়া দেখিয়াছে। ভাইয়ের জন্য ভাইয়ের আত্মত্যাগ, পিতার সত্য পালনে পুত্রের বনবাস গমন, স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি নিষ্ঠা ও প্রেম, ধর্মের বন্ধন, রামায়ণ তাকে এত মহৎ করে তুলে ধরেছে তা তা অতি সহজেই মহাকাব্যের উপযোগী হয়ে উঠেছে। প্রজার শক্তির প্রতি রাজার কর্তব্য পালন, এসব কিছুর মধ্য দিয়ে আমরা মহৎ মূল্যবোধের শিক্ষা পাই। রামায়ণে রাম রাবণের যে যুদ্ধ তা উপলক্ষ মাত্র। মূলত রচয়িতাদের ভারতবর্ষের ঐতিহ্য ও আদর্শকে প্রকাশের সঙ্গে সঙ্গে রাম সীতার দাম্পত্য প্রেমকে মহামানিত্য করা উদ্দেশ্য ছিল। বাল্মীকি রামায়ণে রামকে দেবতা হিসাবে নয়, মানুষ হিসাবে দেখিয়েছেন। তা না হলে রামায়ণের গৌরব হাস্য হতো। রামায়ণে দেবতারা আপন গুণকে নষ্ট করে মানুষে পরিণত হননি, বরং মানুষই নিজের গুণাবলীর জন্য দেবতা হয়ে ওঠেন। ভারতবর্ষের গার্হস্থ্য আশ্রমের যে উচ্চ স্থান ছিল, এই তারই পরিচয় প্রদান করে। গৃহাশ্রম শুধু যে নিজের সুখের জন্য তা নয়, গৃহাশ্রম সকলকে নিয়ে তার প্রমাণ পাওয়া যায়। রামায়ণ নামক এই মহাকাব্য বাহুবল নয়, রাষ্ট্রগৌরব নয়, গৃহধর্মের কথাকেই রামায়ণে প্রধান রূপ স্থান দেওয়া হয়েছে। পরের প্রশ্নটি হচ্ছে সপ্রসঙ্গ ব্যাখ্যা। তো 4 মার্কস থাকবে। প্রথম প্রশ্নটি হচ্ছে, এজন্য শতাব্দীর পর শতাব্দী যাইতেছে, কিন্তু রামায়ণ মহাভারতের স্রোত ভারতবর্ষের আর লেশ মাত্র সূক্ষ্ম হইতেছে না। উত্তরে লেখা আছে আলোচ্য অংশটুকু রবীন্দ্রনাথ ঠাকুরের রামায়ণ প্রবন্ধ থেকে গৃহীত। রামায়ণ মহাভারত দীর্ঘকাল ধরে ভারতীয় ঐতিহ্য ও জীবন দর্শাকে নিজের মধ্যে বহন করে চলেছে। এখানে তারই কথা বলা হয়েছে। রামায়ণ তারপর রেখে মহাভারতে ভারতবর্ষের ঐতিহ্য ও জীবন দর্শ প্রতিফলিত। তাই শতাব্দীর পর শতাব্দী রামায়ণ মহাভারতের স্রোত ভারতে অপ্রতিহত। প্রতিদিন গ্রামে ঘরে তা পাঠ হয়, এমনকি মুদির দোকান থেকে রাজার প্রাসাদ পর্যন্ত সকল স্থানেই তা সমান সমাদরে গীত। রামায়ণ মহাভারতের কবিদের নাম মানুষের স্মরণে ততটা না থাকলেও তাদের সৃষ্ট এই দুটি মহাকাব্য শতাব্দীর পর শতাব্দী নরনারীর দ্বারে দ্বারে শক্তি ও শান্তি বহন করতেছে, যা বিগতকালের পলিমিতিকা আয়ন করে ভারতবর্ষের চিত্তভূমিকে উর্বরা করে রাখে। পরের প্রশ্নটি হচ্ছে 2 নম্বর প্রশ্ন। প্রশ্নে লেখা আছে যে যাহা ভারতবর্ষের যাহা সাধনা, যাহা আরাধনা, যাহা সংকল্প, তারও ইতিহাস এই দুই বিপুল কাব্যকর্মের মধ্যে চিরকালের সিংহাসন বিরাজমান। উত্তরে লেখা আছে আলোচ্য অংশটুকু রবীন্দ্রনাথ ঠাকুরের রামায়ণ প্রবন্ধ থেকে গৃহীত। রামায়ণ মহাভারত শুধু মহাকাব্য নয়, ইহা যে ভারতবর্ষের সাধনা, আরাধনা, সংকল্পের ইতিহাস, ভারতবর্ষের চিরকালের ইতিহাস, তাই এখানে ব্যক্ত হয়েছে। পরের লাইনটি হচ্ছে, রামায়ণ মহাভারতকে শুধু ভারতবর্ষের দুটি মহাকাব্য বলে আখ্যায়িত করলে তার সম্পর্কে সব কথা বলা হয় না। এই দুটি মহাকাব্য আমাদের দেশের ইতিহাসও বটে, তাতে ভারতবর্ষের প্রাচীন ইতিহাস ও জীবনাদর্শ নিহিত। তাই শতাব্দীর পর শতাব্দী রামায়ণ মহাভারতের স্রোত ভারতবর্ষে প্রবাহিত। প্রতিদিন গ্রামে গ্রামে ঘরে ঘরে মানুষ পাঠ করে থাকেন, এমনকি মুদির দোকান হতে রাজপ্রাসাদ পর্যন্ত এই দুটি মহাকাব্য সমান সমাদরে গৃহীত। ভারতবর্ষের এই ইতিহাসের পরিবর্তন নেই, ইহা ভারতবর্ষের চিরকালের ইতিহাস। ভারতবর্ষের সাধনা, আরাধনা ও সংকল্পের ইতিহাস এই দুটি মহাকাব্যের মধ্যে অন্তর্নিহিত। পরের প্রশ্নটি হচ্ছে 3 নম্বর প্রশ্ন, এবং 3 নম্বর প্রশ্নে লেখা আছে যে এমন অবস্থায় রামায়ণ মহাভারতের কেবলমাত্র মহাকাব্য বললে চলবে না, তা ইতিহাস বটে। আলোচ্য অংশটুকু রবীন্দ্রনাথ ঠাকুর রামায়ণ প্রবন্ধ থেকে গৃহীত। মহাভারত শুধু মহাকাব্য নয়, ইহা ভারতবর্ষের সাধনা, আরাধনা, সংকল্পের ইতিহাস। তো দেখো, এই উত্তরটি সেম হবে। 2 নম্বরে যেটা লেখা রয়েছে এইখানের এই উত্তরটি তো সেম হবে, তোমরা একটাই শিখলে হবে। এখানের এই প্রশ্নটির উত্তরই সেম। সো এবারে দেখো 4 নম্বর প্রশ্নে লেখা আছে, রামায়ণ দেবতা নিজেকে খর্ব করিয়া মানুষ করেন নাই, মানুষই নিজস্ব গুণে দেবতা হয়ে উঠিয়াছেন। উত্তরে লেখা আছে আলোচ্য অংশটুকু রবীন্দ্রনাথ ঠাকুরের রামায়ণ প্রবন্ধ থেকে গৃহীত। রামায়ণে দেবতা নিজেকে খর্ব করে মানুষকে নামিয়ে আনেননি, বরং মানুষই আপন গুণে দেবতায় পরিণত হয়েছে, তা এখানেই বলা হয়েছে। পরের লাইনটি হচ্ছে, মহর্ষি বাল্মীকির রামায়ণের প্রধান বা কেন্দ্রীয় চরিত্র হলো দশরথ পুত্র রামচন্দ্র। তাকে কেন্দ্র করেই অন্যান্য চরিত্রের সৃষ্টি। বাল্মীকির কাছে রামায়ণ কোনো অবতার ছিল না,
তিনি রক্তমাংসে গড়া মানুষ ছিলেন। বাল্মীকি রামায়ণে যদি মানুষ হিসাবে রামচন্দ্রকে না দেখাতেন তবে রামায়ণের গৌরব হ্রাস হতো। রামচন্দ্র মানুষ বলেই মানিত বাল্মীকি রামায়ণে রামচন্দ্রকে সর্বগুণের অধিকারী নব চন্দ্রমা রূপে নির্মাণ করেছেন। তিনি কোনো দেবতা ছিলেন না বা দেবতা খর্ব করে মানুষের স্থানে নামিয়ে এনেছেন, তাও তিনি আপন গুণেই দেবতা সমতুল্য হয়ে ওঠেন। সো এগুলো সংক্ষিপ্ত উত্তর 2 মার্কের। প্রথমে লেখা রয়েছে রবীন্দ্রনাথ কাব্যকে কয় ভাগে ভাগ করেছেন ও কি উত্তর রবীন্দ্রনাথ কাব্যকে 2 ভাগে ভাগ করেছেন, যথা 1 নম্বর একলা কবির কথা থাকা কাব্য, 2 নম্বর বৃহৎ সম্প্রদায়ের কথা যুক্ত কাব্য। পরের প্রশ্নটি হচ্ছে ইউরোপের ধারা 2 মহাকাব্যে এবং ভারতের ধারা 2 মহাকাব্যে আপন কথা সঙ্গীতকে রক্ষা করিয়াছে। ইউরোপের মহাকাব্যের নাম কি? উত্তরে লেখা আছে হলিওড ও ওডিসি, লেখক হুমার। 3 নম্বর প্রশ্নে লেখা আছে রামায়ণের প্রধান বিশেষত্ব এই যে তাহা গড়ের কথাকে অত্যন্ত বৃহৎ করিয়া দেখাইয়াছে, লেখকের অনুসরণে উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। পরের উত্তরে লেখা আছে রামায়ণ গার্হস্থ্য ধর্মের প্রাধান্য রয়েছে। রামায়ণে দেখা যায় পুত্র পিতার কথার মর্যাদা রক্ষার্থে বনবাসে যান, তার অনুগামিনী হন স্ত্রী, যে গৃহের সকল সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে স্বামীর সঙ্গে বনবাসে ছিলেন। এছাড়াও ভাইয়ের প্রতি ভাইয়ের গভীর ভালোবাসা দেখা যায়, যে আত্মসুখ ত্যাগ করে অগ্রজের সহ, কিন্তু এসব কিছুর মধ্য দিয়ে গার্হস্থ্য জীবনকে বড় করে। পরের লাইনটি হচ্ছে দেখানো হয় ভারতবর্ষের যে গৃহাশ্রমের উচ্চস্থান ছিল তার প্রমাণ পাওয়া যায়। রামায়ণে এটি রামায়ণের প্রধান বিশেষত্ব রূপে পরিগণিত। 4 নম্বর প্রশ্নে লেখা আছে যে এই জন্যই শতাব্দীর পর শতাব্দী যাইতেছে, কিন্তু রামায়ণ মহাভারতের স্রোত ভারতবর্ষে আর লেশমাত্র সূক্ষ্ম হইতেছে না। উক্তিটির অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তরে লেখা আছে রামায়ণ মহাভারতের ভারতবর্ষের ঐতিহ্য ও জীবনদর্শ প্রতিফলিত, তাই শতাব্দীর পর শতাব্দী রামায়ণের মহাভারতের স্রোত ভারতে অপ্রতিহত। প্রতিদিন গ্রামে গ্রামে ঘরে ঘরে তা পাঠ হয়, এমনকি মুদির দোকান থেকে রাজার প্রাসাদ পর্যন্ত সকল স্থানেই তা সমান সমাদরে গীত। রামায়ণ মহাভারতের কবিদের নাম মানুষের স্মরণে ততটা না থাকলে তাদের সৃষ্ট এই দুটি মহাকাব্য শতাব্দীর পর শতাব্দী নরনারীর ধারে ধারে শক্তি ও শান্তি বহন করে, যা বিগতকালের পলিমৃত্তিকা অধ্যয়ন করে ভারতবর্ষের চিত্তভূমিকে উর্বরা করে রাখে। পরে কিছু প্রশ্ন রয়েছে 1 মার্কের। রামায়ণ প্রবন্ধের লেখককে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। রামায়ণ গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত? প্রাচীন ঐতিহ্য। 3 নম্বর প্রশ্নে লেখা আছে মোটামুটি কয়টি কাব্য কয়টি ভাগে ভাগ করা যায়? 2টি ভাগে ভাগ করা যায়। 4 নম্বর প্রশ্নে লেখা আছে আমাদের দেশে কয়টি মহাকাব্য আছে? 2টি। 5 নম্বর প্রশ্নে লেখা আছে গ্রীসের মহাকাব্যের নাম কি? ইওলিড ও ওডিসি। পরের প্রশ্নটি হচ্ছে প্যারাডাইস লস্ট এর লেখককে? উত্তর মিল্টন। পরের প্রশ্নটি হচ্ছে 7 নম্বর কবি হুমার আপন দেশকালের কণ্ঠে ভাষা দান করিয়েছিলেন। হুমার কোন দেশের কবি? উত্তর গ্রিসের কবি। 8 নম্বর এপিক কাকে বলে? বীরনস প্রধান কাব্যকেই এপিক বলে। 9 নম্বর প্রশ্নে লেখা আছে ভক্ত দীনেশ সেই পূজা মন্দিরের প্রাসঙ্গে দাঁড়াইয়া আরতি আরম্ভ করেছিলেন দীনেশচন্দ্রকে? উত্তর রামায়ণ মহাকাব্যের সমালোচক। 10 নম্বর প্রশ্নে লেখা আছে দেশ ভারতবর্ষের আর্য সমাজের ভিত্তি শূন্যস্থান পূর্ণ কর। উত্তর গৃহাশ্রম ভারতবর্ষের আর্য সমাজের ভিত্তি। পরের প্রশ্নটি হচ্ছে 11 নম্বর মিল্টন কে? মিল্টন হলো ইংরেজ কবি। 12 নম্বর প্রশ্নে লেখা আছে রামায়ণ মহাভারত কাব্যের কবির নাম লেখো। উত্তর রামায়ণ মহাকাব্যের কবির নাম মহর্ষি বাল্মীকি এবং মহাভারত কাব্যের কবির নাম কৃষ্ণদ্বৈপায়ন। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে হলিউড মহাকাব্যের কবির নাম কি? উত্তর হুমার। ওডিসি মহাকাব্যের কবির নাম কি? হুমার। এবং 15 নম্বর প্রশ্নে লেখা আছে বাংলা ভাষায় রচিত মহাভারত এর শ্রেষ্ঠ অনুবাদকের নাম কি? উত্তর কাশীরাম দাস। তো এগুলো খুব ভালোভাবে শিখে নেবে। আজ এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।